আজকে আমরা ওয়ান পিসের দ্বিতীয় পার্ট এক্সপ্লেন করব। যারা আগের পার্ট দেখনি তারা এক্ষুনি দেখে আসো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই নামি জানালার বাইরে তাকিয়েছিল। তখনই সে শুনতে পায় দুজন গুন্ডা তাকে ধরার পরিকল্পনা করছে, কারণ নামি ক্যাপ্টেন বাগির কাছ থেকে গ্র্যান্ড লাইনের সেই গুরুত্বপূর্ণ ম্যাপটা চুরি করে রেখেছে। নামি তখন একটু বুদ্ধি খাটিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ক্রুতে যোগ দেব, তবে তোমাদের আমার কয়েকটা শর্ত মানতে হবে। হ্যাঁ, কি শর্ত? এরপর নামি লুফিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। আসলে নামি চাইছিল অন্য কিছু পাইরেটের সাহায্যে লুফিকে দিয়ে নিজের কাজ করিয়ে নিতে, আর লুফি তো এক নম্বরের সহজ সরল মানুষ, তাই নামির কথায় বিশ্বাস করে সে রাজিও হয়ে যায়। এদিকে ক্যাপ্টেন বাগি রাগে একেবারে ফুঁসছে, তাড়াতাড়ি ওকে আমার সামনে নিয়ে আসো, আমি কাউকে ছাড়ব না। ঠিক তখনই নামি লুফিকে ধরে ক্যাপ্টেন বাগির সামনে নিয়ে আসে। এরপর নামি বাগির সেই ম্যাপটা তার হাতে ফিরিয়ে দিয়ে বলে, এই লুফি আপনার ম্যাপটা চুরি করেছিল। ম্যাপটা ফিরে পেয়ে ক্যাপ্টেন বাগি তো মহা খুশি। নামি তখন বলে, আমি কি আপনার ক্রুতে যোগ দিতে পারি প্লিজ? ক্যাপ্টেন বাগির সঙ্গে সঙ্গে বলে, ঠিক আছে, আজ থেকে তুমি আমার ক্রুয়ের সদস্য। নামি মনে মনে বলে, ইয়েস, এদের বোকা বানানো তো কত সহজ, এবার সুযোগ বুঝে এদের সব মালপত্র নিয়ে নেব। এরপর লুফিকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়, আর নামি তাদের ক্রুতে যোগ দিয়েছে। এই খুশিতে সবাই মিলে একটা পার্টির আয়োজন করে। তখন ক্যাপ্টেন বাগি বলে, আজ আমি অনেক খুশি, আমার স্পেশাল বাগি বম নিয়ে আসো। সঙ্গে সঙ্গে একজন লোক বাগির সেই স্পেশাল বম নিয়ে আসে। নামি কিছুতেই বুঝতে পারে না এই বাগি বম আসলে কি জিনিস। এরপর সেই বাগি বম একটা বিশাল কামানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আর কামানটা ফায়ার করতেই ধাম, এক বিশাল বিস্ফোরণ ঘটে যায়। শহরের একের পর এক বাড়ি ধ্বংস হতে শুরু করে। দূর থেকে জোরও সেই বিস্ফোরণ দেখতে পায়। এদিকে ক্যাপ্টেন বাগি গর্ব করে বলতে থাকে, এই বাগি বম্ব আর আমার ডেভিল ফ্রুটের শক্তি দিয়ে আমি পুরো গ্র্যান্ড লাইন দখল করে ফেলব। তখন তার একজন লোক বলে, না না স্যার, এই কাজটা তো আমি করতে যাচ্ছি। আরেকজন বলে, আরে স্যার, ও একটু বোকাশোকা, ওর দ্বারা এসব কিছুই হবে না। তখন ক্যাপ্টেন বাগি বলে, ঠিক আছে, আজ নিজের আনুগত্য প্রমাণ করার জন্য নামি লুফিকে মেরে ফেলবে, আর সেটা করবে আমার এই স্পেশাল বাগি বম দিয়ে। কথাটা শুনে নামি একেবারে অবাক হয়ে যায়। এরপর ক্যাপ্টেন বাগি জোর করে নামির হাতে একটা দেশলাই ধরিয়ে দেয়। চারপাশের সব পাইরেট তখন নামিকে উস্কাতে শুরু করে, জ্বালিয়ে দাও, আগুন লাগাও, দেখে কি দাঁড়িয়ে আছো, মেরে ফেলো ওকে। কিন্তু নামি কিছুতেই এটা করতে রাজি হয় না, কারণ নামি একজন চোর হতে পারে, কিন্তু সে কোনো খুনি নয়। ঠিক তখনই ক্যাপ্টেন বাগির একজন ক্লাউন নামির হাত থেকে দেশলাইটা ছিনিয়ে নিয়ে কামানের কাছে চলে যায় এবং নিজেই তাতে আগুন লাগিয়ে দেয়। এটা দেখে নামি প্রচণ্ড রেগে যায়। সে সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা অস্ত্র বের করে সেই ক্লাউনের ওপর হামলা করে তাকে আহত করে ফেলে। ক্লাউনটা অবাক হয়ে বলে, নামি, তুমি এভাবে আচরণ করছো কেন? নামি বলে, আমাকে ক্ষমা করো। এতে ক্যাপ্টেন বাগি আরও রেগে যায়। সে নামিকে মারার জন্য তার কয়েকজন গুন্ডাকে পাঠিয়ে দেয়। নামিও আর চুপ করে থাকে না, সে একাই সেই গুন্ডাদের সঙ্গে লড়াই শুরু করে দেয়। এদিকে লুফি ভীষণ ভয় পেয়ে গেছে, কারণ তার দিকে একটা বিশাল কামান তাক করা হয়েছে। ভাই, পানি নিয়ে আসো তাড়াতাড়ি, এটা নেভাও, আমি মরতে চাই না। তখন নামি সেই কামানের কাছে ছুটে যায়, নিজের দুই হাত দিয়ে কামানটাকে ধরে আগুন নিভিয়ে দেয়। কিন্তু আগুন নেভাতে গিয়ে নামির হাত পুড়ে যায়। ব্যথায় নামি জোরে চিৎকার করে ওঠে। এই দৃশ্য দেখে লুফি একেবারে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে নামি তাকে বাঁচানোর জন্য কতটা কিছু করছে। ব্যথা করছে। এদিকে ক্যাপ্টেন বাগির সব পাইরেট আবার নামির ওপর হামলা করতে এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই সেখানে জোরো এসে হাজির হয়। জোরো নামিকে বাঁচিয়ে বলে, একটা মেয়ের ওপর সবাই মিলে হামলা করছো, লজ্জা করে না? তোমরা কি সত্যিই পুরুষ? এরপর জোরো নামির দিকে তাকিয়ে বলে, এই যে কমলা চুলের মেয়ে, তোমার কোনো আঘাত লাগেনি তো? না, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। জোরোকে দেখেই বাগির সব পাইরেট ভয়ে পিছিয়ে যায়। জোরো এবার তার হাতে এবং মুখে 3টে তলোয়ার নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নেয়। আমার সামনে তোমাদের এই 3 সোর্ড স্টাইলের মতো কিছুই কাজ করবে না। ঠিক তখনই জোরো ক্যাপ্টেন বাগির একটা হাত কেটে ফেলে, এরপর তার একটা পাও কেটে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, ক্যাপ্টেন বাগির লোকজন তখনও হাসছে, কারণ জোরোর পেটে কেউ একটা তলোয়ার ঢুকিয়ে দিয়েছে। জোরো পেছনে ফিরে তাকাতেই দেখে একটা কাটা হাত বাতাসে ভেসে ক্যাপ্টেন বাগির কাছে ফিরে যাচ্ছে। এরপর সেই হাত আবার বাগির শরীরের সঙ্গে জুড়ে যায়। জোরো অবাক হয়ে বলে, ভাই সাহেব, এ আবার কেমন ক্ষমতা? বাগি তখন বলে, এটাই সেই ফলের ক্ষমতা যেটা আমি খেয়েছিলাম। লুফি তখন বাগির দিকে তাকিয়ে বলে, ওই বড় রাকওয়ালা, তুই চিটিং করেছিস, পেছন থেকে আক্রমণ করেছিস। জোরো সঙ্গে সঙ্গে বলে, আরে লুফি, ওর নাক নিয়ে কথা বলছিস কেন? মরবি নাকি? এরপর ক্যাপ্টেন বাগি নিজের হাত শরীর থেকে আলাদা করে লুফির ওপর আক্রমণ করে, কিন্তু লুফি তার অস্ত্রটা নিজের দাঁত দিয়ে ধরে ফেলে। জোরো তখন বলে, লুফি,
তুমি এখান থেকে পালাও। এরপর জোরো আবার ক্যাপ্টেন বাগির সঙ্গে লড়াই শুরু করে। লড়াই করতে করতে জোরো হঠাৎ পেছনে সরে যায় এবং সেই কামানের কাছে চলে যায়। ক্যাপ্টেন বাগি চিৎকার করে বলে, এই ভীতু, কোথায় পালাচ্ছিস? সামনে এসে আমার সঙ্গে লড়াই কর। কিন্তু জোরো তখন কামানটা নিজের হাতে তুলে নিয়ে ঘুরিয়ে যায়। এবার কামানের মুখ সোজা ক্যাপ্টেন বাগির দিকে। নামি সঙ্গে সঙ্গে সেখানে আগুন লাগিয়ে দেয়। আর তারপর ধাম, এক বিশাল বিস্ফোরণ ঘটে যায়। ক্যাপ্টেন বাগি সেই বিস্ফোরণের মধ্যে পড়ে যায়। এরপর জোরো লুফিকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। লুফি তখন জোরোকে জিজ্ঞেস করে, জোরো, এই মেয়েটা কে? জোরো বলে, ও একজন ন্যাভিগেটর। লুফি তখন হাসতে হাসতে বলে, হ্যাঁ, আর আজ থেকে ও আমাদের ক্রুর একজন সদস্য। ওই আমাদের গ্র্যান্ড লাইনের পথ দেখাবে। এদিকে জোরোর শরীর থেকে তখন প্রচুর রক্ত বেরোচ্ছে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই, সবাই ভাবলেও আসলে ক্যাপ্টেন বাগি মারা যায়নি। বগি তখন বলে, ওরা কি ভেবেছিল আমি কি নিজের কামানের গুলিতে মারা যাব নাকি? তারপর সে চিৎকার করে বলে, এই তুমি কোথায়? একজন লোক উত্তর দেয়, জি স্যার, আমি এখানেই আছি। যদি কিছু মনে না করো তাহলে জোরোর মাথাটা কেটে আমার কাছে নিয়ে আসতে পারবে? জি স্যার, এটা তো খুব ভালো হবে, আমি এখনই যাচ্ছি। এদিকে জোরো প্রচণ্ড আহত অবস্থায় কোনো মতে লুফিকে টেনে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই নামির মনে পড়ে যায় খাঁচার চাবিটা এখনও তার কাছেই আছে। নামি চাবিটা বের করতেই হঠাৎ একটা কুকুর এসে তার হাত থেকে চাবিটা নিয়ে দৌড় দেয়। এটা দেখে লুফি প্রচণ্ড রেগে যায়, এই তোর জন্যই তো আমি আবার এখানে আটকে গেলাম, চাবিটা ফেরত দে। ঠিক তখনই শহরের মেয়র সেখানে হাজির হয়। চাও চাওকে বিরক্ত করো না। মেয়র জোরোকে দেখে বুঝতে পারে সে ভীষণ আহত। এরপর মেয়র জোরোর ক্ষতগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয় এবং তাকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর মেয়র লুফি আর নামির সঙ্গে দেখা করে তাদের সবকিছু খুলে বলে, এই কুকুরটার নাম চাও চাও, আর তোমরা ওর ঠিক পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছ, চাও চাও 24 ঘন্টা ওই দোকানটা পাহারা দেয়। নামি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু একটা কুকুর একটা দোকান পাহারা দিচ্ছে কেন? মেয়র তখন বলে, ওই দোকানটা ছিল চাও চাওয়ের মালিকের, কিন্তু ওর মালিক মারা গেছে। তারপরও চাও চাও আজ পর্যন্ত তার মালিকের অপেক্ষায় এখানেই বসে আছে। কথাটা শুনে লুফি খুবই দুঃখ পেয়ে যায়। ঠিক তখনই সেখানে মোজি এসে হাজির হয়। আরে, এ তো মোজি, দ্য বিস্ট টেমার মোজি এখানে চলে এসেছে, পালাও। মোজি সামনে এসে বলে, আমার নাম বিস্ট টেমার মোজি, আমি ক্যাপ্টেন বগির ক্রুয়ের একজন সদস্য। মোজি তখন একটা বিশাল সিংহের ওপর বসেছিল। সে বলে, আমাকে শুধু বলো জোরো কোথায় আছে, আমি ওর মাথা কেটে নিতে চাই। কিন্তু লুফি কিছুতেই জোরো কোথায় আছে সেটা বলে না। তখন মোজির সিংহ লুফির ওপর হামলা করে। এদিকে চাও চাও ভীষণ মার খেতে থাকে। মোজি তাকে নির্মমভাবে পেটাতে থাকে। চাও চাও তার মালিককে ভীষণ ভালোবাসত। মালিকের প্রতিটা কাজে সে সাহায্য করত। গাড়ি টানা থেকে শুরু করে খাবার বানানো, সবকিছুতেই সে তার মালিকের পাশে থাকত। তার মালিককে সে এতটাই ভালোবাসত যে মালিক মারা যাওয়ার পরও তার দোকানটা ছেড়ে যায়নি। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই দোকানটা রক্ষা করার জন্য সে সেখানেই দাঁড়িয়েছিল। চাও চাও তখন পুরো শরীর রক্তে ভেসে গেলেও হার মানেনি। কিন্তু মোজি শেষ পর্যন্ত চাও চাওয়ের মালিকের দোকানটাও ধ্বংস করে দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর মোজি পুরো শহর জুড়ে জোরোকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই লুফি তার সামনে এসে দাঁড়ায়। মোজি লুফির ওপর আক্রমণ করে, কিন্তু লুফি তার হাত দুটো লম্বা করে জিলেবির মতো পেঁচিয়ে সেই সিংহের মুখ ধরে ফেলে। এরপর লুফি সিংহটাকে গোল গোল ঘুরিয়ে আছাড় মারতে থাকে। মোজি তখন বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। লুফি রেগে বলে, তুমি ক্ষমা চাইলেই কি ওই কুকুরটার বাড়ি আর তার স্মৃতিগুলো ফিরে আসবে? আর এখন তোমার পেছনে একটা লাথি মারব, যেমনটা তুমি পাওয়ার যোগ্য। এরপর লুফি মোজিকে মাটিতে আছাড় মেরে ফেলে দেয়। এদিকে চাও চাও নিজের মালিকের দোকানটা ধ্বংস হয়ে যেতে দেখে ভীষণ কষ্ট পায়। নামি চাও চাওকে দেখে খুবই দুঃখ পেয়ে যায়। সে লুফিকে বলে, শেষ পর্যন্ত তুমিও একজন পাইরেট, আর ওরাও পাইরেট। ওই কুকুরটার কাছ থেকে ওরা সবকিছু কেড়ে নিল। ইস, ওই মোজি যদি তোমাকে খেয়ে ফেলতো, তোমাদের পাইরেটদের মধ্যে একটুও দয়া নেই। তখন লুফি চাও চাওয়ের কাছে যায় এবং তার হাতে একটা পেট ফুড যায়। মাফ করো বন্ধু, তোমার মালিকের জিনিসের মধ্যে আমি শুধু এটুকুই বাঁচাতে পেরেছি। চাও চাও সেই খাবারটা মুখে নিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। লুফি তাকে বলে, গুড লাক বন্ধু, তোমার সামনের পথটা সুন্দর হোক। চাও চাওকে এভাবে চলে যেতে দেখে নামি খুব খুশি হয়। তার মনে হয় লুফি আসলে যতটা খারাপ মনে হয় ততটা খারাপ নয়। নামি বলে, ভাই, লুফি এতটাও খারাপ না, অন্য পাইরেটদের মতো নাও। এদিকে মোজি ক্যাপ্টেন বাগির কাছে ফিরে আসে। মাফ করবেন ক্যাপ্টেন, আমি তাকে হারাতে পারিনি, আমি ব্যর্থ হয়েছি। বাগি রেগে বলে, তোর কাছ থেকে এটা আমি আশা করিনি, তুই একটা বাচ্চার কাছে মার খেয়ে ফিরে এসেছিস। এরপর বাগি চিৎকার করে বলে, বাগি বমগুলো প্রস্তুত করো, এবার আমাকে নিজেকেই কিছু করতে হবে। এরপর স্পেশাল বাগি বম ব্যবহার করে চারদিকে তাণ্ডব শুরু করে দেয় ক্যাপ্টেন বাগি। ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শুনে লুফি, নামি আর অন্যরাও সেটা লক্ষ্য করে। আরে শিট, ওই বাড়ির ভেতর তো জোরো ঘুমোচ্ছিল। মনে হচ্ছে বিস্ফোরণে জোরো আর বেঁচে নেই। কিন্তু ঠিক তখনই আমরা দেখতে পাই জোরো এখনও জীবিত। লুফি অবাক হয়ে বলে, আরে জোরো, তুমি বেঁচে আছো? জোরো বলে, হ্যাঁ, বেঁচে আছি। এদিকে মেয়র প্রচণ্ড রেগে যায়। এই শহরটা তৈরি করতে আমার 40 বছর লেগেছে, কোনো উল্টোপাল্টা লোক এসে এটা ধ্বংস করে দেবে সেটা আমি হতে দেব না। ওই ক্যাপ্টেন বাগি আজ আর বাঁচবে না। নামি তখন তাকে থামিয়ে বলে, আরে থামুন, আপনি তো একজন বুড়ো মানুষ, আপনি একা কিছুই করতে পারবেন না। কিন্তু মেয়র কারও কথা শোনে না। সে ক্যাপ্টেন বাগিকে মারতে বেরিয়ে যায়। নামি লুফিকে বলে, লুফি, আমি খুব চিন্তিত
চিন্তায় আছি। মেয়র সাহেবের কিছু হয়ে যাবে না তো? লুফি বলে, চিন্তা করো না নামি, কিছু হবে না, আমিও তোমার সঙ্গে যাব। এদিকে ক্যাপ্টেন বাগির দ্বিতীয় বাগি বম্ব প্রস্তুত হয়ে গেছে। ঠিক তখনই মেয়র সেখানে পৌঁছে যায়। মেয়র চিৎকার করে বলে, বাগি দ্য জোকার, বাইরে বেরিয়ে আয়, সাহস থাকলে সামনে এসে আমার সঙ্গে লড়াই কর। বাগি তাকে দেখে বলে, মনে হচ্ছে বুড়োটা পুরো পাগল হয়ে গেছে। এরপর ক্যাপ্টেন বাগি তার বিচ্ছিন্ন হাতগুলো ব্যবহার করে মেয়রের গলা চেপে ধরে। এবার বাগি বম চালাও, সে তার লোকদের বম ফায়ার করার নির্দেশ দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে লুফি সেখানে এসে মেয়রকে বাঁচিয়ে ফেলে। লুফি বাগির দিকে তাকিয়ে বলে, মনে আছে আমি তোমাকে বলেছিলাম তোমার পেছনে একটা লাথি মারব? বাগি রেগে যায়, তুই আমার সঙ্গে এভাবে কথা বলার সাহস কিভাবে পেলি? এরপর বাগি লুফিকে মারার জন্য তার দিকে এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই লুফি মেয়রের মাথার ওপর জোরে একটা আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। নামি অবাক হয়ে বলে, এই তুমি এটা কি করলে? আরে ও তো আমাদের দলের লোক ছিল। লুফি তখন বলে, আরে নামি চিন্তা করো না। লুফি বলে, আমি এটা মেয়রের ভালোর জন্যই করেছি। নামি বলে, হ্যাঁ লুফি, তুমি ঠিকই করেছ। উনি যদি ক্যাপ্টেন বাগির সঙ্গে সরাসরি লড়াই করতে যেতেন তাহলে হয়তো মারা যেতেন। অন্য কোথাও মারলে তো আরো ভালো হতো। নামি অবাক হয়ে বলে, মাফ করো হে বড় নাকওয়ালা, কি বললি? নামির কথা শুনে ক্যাপ্টেন বাগি প্রচণ্ড রেগে যায়, আর তার সব ক্রু মেম্বার হেসে ওঠে। লুফি পাগল হয়ে গেছে, তুই মরবি। ক্যাপ্টেন বাগি তখন তার স্পেশাল বাগি বম প্রস্তুত করতে শুরু করে। লুফি বুঝতে পারে পরিস্থিতি খারাপ। ঠিক আছে, লোকটা এবার সত্যি রেগে গেছে, তোমরা সবাই এখান থেকে বের হয়ে যাও, এবার আমি ওর সঙ্গে লড়ব। ক্যাপ্টেন বাগি তার স্পেশাল অস্ত্র ব্যবহার করে লুফির দিকে আক্রমণ করে, কিন্তু লুফি সঙ্গে সঙ্গে নিজের পেটটা একটা বিশাল বেলুনের মতো ফুলিয়ে ফেলে। বাগি বমটা সোজা লুফির পেটের মধ্যে ঢুকে যায়। এরপর লুফি সেই বমটাকে নিজের পেট থেকে আবার উল্টো দিকে ছুড়ে দেয়। নাও এবার এটা তোমারই জন্য। বাগি বমটা সোজা ক্যাপ্টেন বাগি আর তার লোকদের দিকে গিয়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। পেছনে দাঁড়িয়ে নামি পুরো ব্যাপারটা দেখে চিন্তায় পড়ে যায়, এই লোকটা আসলে মানুষ তো নাকি কি? লুফি তখন বলে, মনে হচ্ছে এই আক্রমণে ওর অর্ধেক শরীর উড়ে গেছে। কিন্তু ঠিক তখনই দেখা যায় ক্যাপ্টেন বাগি এখনও বেঁচে আছে। সে নিজের দুই পাইলটকে ঢাল হিসেবে ব্যবহার করে বিস্ফোরণ থেকে নিজেকে বাঁচিয়েছে। এমনকি মজিও বেঁচে আছে। মজি উঠে বলে, আলে এখানে কি হচ্ছে? আমি এখনও বেঁচে আছি। একজন পাইলট ক্যাপ্টেন বাগিকে সতর্ক করে বলে, ক্যাপ্টেন বাগি, ওই লোকটার থেকে সাবধান, ও খুব বিপজ্জনক, ও রাবারের তৈরি, ও নিজের হাত পা ইচ্ছে মতো বড় করতে পারে। ঠিক তখনই সেখানে আরেকজন ভিলেন এসে হাজির হয়। তার নাম কাবাজি, আর তার হাতে মজির আহত সিংহটা ধরা ছিল। কাবাজি রেগে বলে, তুমি আমার সিংহটার এই অবস্থা কিভাবে করলে? মজি বলে, আমি ওকে ঢাল হিসাবে ব্যবহার করেছিলাম, মাফ করে দাও। মজির সিংহটা প্রচণ্ড আহত ছিল। রাগে সে কাবাজির ওপর ঝাঁপিয়ে পড়তে যায়, কিন্তু কাবাজি তাকে একটা লাথি মেরে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই লুফিও তাকে একটা লাথি মারে। সিংহটা সোজা গিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। কাবাজি এরপর ক্যাপ্টেন বাগির কাছে গিয়ে বলে, স্যার আমাকে একটা সুযোগ দিন প্লিজ। বাগি বলে, ঠিক আছে, তাহলে তোমার সেই অ্যাক্রোব্যাটিক ডান্স দেখাও। কাবাজি সঙ্গে সঙ্গে একটা সাইকেল বের করে, তারপর হাতে একটা তলোয়ার নিয়ে সাইকেল চালাতে চালাতে লুফির দিকে এগিয়ে যায়। ঠিক যখন সে লুফিকে আঘাত করতে যাচ্ছে তখন জোরো সামনে এসে দাঁড়ায়। কাবাজি অবাক হয়ে বলে, তুমি তলোয়ার দিয়ে আমার সঙ্গে লড়তে চাও? জোরো বলে, হ্যাঁ এসো আমার সঙ্গে লড়াই করো। কাবাজি খুশি হয়ে বলে, তাহলে আমি বেশ ভাগ্যবান, তোমার মতো একজন তলোয়ারবাজের সঙ্গে লড়াই করার সুযোগ পাচ্ছি। কিন্তু তখনই কাবাজির চোখ পড়ে জোরোর শরীরের গভীর ক্ষতগুলোর দিকে। তুমি তো আগে থেকেই ভীষণ আহত, এই অবস্থায় কিভাবে আমার সঙ্গে লড়বে? জোরো শান্তভাবে বলে, আমি আহত অবস্থাতেও তোমাকে হারাতে পারবো। এরপর কাবাজি তার মুখ দিয়ে আগুন ছুড়তে শুরু করে। সে ইচ্ছে করেই জোরোর গভীর ক্ষতগুলোর দিকে আক্রমণ করতে থাকে। নামি অবাক হয়ে বলে, এটা তো চিটিং, ও জোরোর ক্ষতগুলোর ওপর আক্রমণ করছে। লুফিও চিৎকার করে বলে, এই এভাবে চিটিং করছিস কেন? কাবাজি এবার জোরোর ওপর আবার আক্রমণ চালায়। লুফি তখন বলে, আরে লুফি এখানে দাঁড়িয়ে কি করছিস? গিয়ে জোরোকে সাহায্য কর। কাবাজি এবার জোরোর ওপর শেষ আঘাত করার জন্য এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই জোরো আবার উঠে দাঁড়ায়। কাবাজি তলোয়ার দিয়ে জোরোর পেটে আঘাত করে, একদম সেই জায়গাতেই যেখানে আগে থেকেই তার গুরুতর ক্ষত ছিল। রক্ত বের হতে শুরু করে, কিন্তু জোরো একটুও ভয় পায় না। সে বলে, কোনো ব্যাপার না, এবার তোমাকে দেখাবো তোমার সঙ্গে আমার পার্থক্যটা কোথায়। কাবাজি অবাক হয়ে যায়। জোরো বলে, আমি যদি তোমার মতো একজন সাধারণ তলোয়ারবাজের কাছে হেরে যাই তাহলে পৃথিবীর সেরা তলোয়ারবাজ হওয়ার স্বপ্ন দেখব কিভাবে? আমি তোমাকে হারিয়েই ছাড়ব। এরপর জোরো একটা তলোয়ার নিজের মুখে ধরে এবং বাকি দুটো তলোয়ার দুই হাতে তুলে নেয়। সে তার বিখ্যাত 3 সোর্ড স্টাইল ব্যবহার করার প্রস্তুতি নেয়। এদিকে নামি, জোরো আর কাবাজির লড়াই নিয়ে একদমই মাথা ব্যথা নেই। সে ক্যাপ্টেন বাগির ধন সম্পদ খুঁজতে নিচের বেসমেন্টে চলে যায়। নামি ভাবতে থাকে, আগে দেখি বাগির গুপ্তধনের মধ্যে কি আছে। অন্যদিকে কাবাজি জোরোর ওপর তার একটা ভয়ঙ্কর টেকনিক ব্যবহার করে, অ্যাক্রোব্যাটিক টেকনিক, দ্য ড্যান্স অফ 100 কামাকাজি টপস। কাবাজি একসঙ্গে অনেকগুলো ঘূর্ণায়মান লাট্টু জোরোর দিকে ছুড়ে দেয়, কিন্তু জোরো তার তলোয়ার দিয়ে এক এক করে সবগুলো লাট্টু কেটে ফেলে। ঠিক তখনই জোরো লক্ষ্য করে পেছন থেকে ক্যাপ্টেন বাগির একটা হাত তার দিকে এগিয়ে আসছে, আর ওপর থেকে কাবাজিও তলোয়ার নিয়ে তার উপর আক্রমণ করতে যাচ্ছে। জোরো বলে, এবার তো তোমরা দুজন মিলে চিটিং শুরু করেছ। কিন্তু ঠিক তখনই লুফি এসে ক্যাপ্টেন বাগির হাতের ওপর পা দিয়ে সেটা আটকে দেয়। লুফি বলে, জোরোর লড়াইয়ের মধ্যে আর ঢুকবে না, বুঝেছ? এদিকে নামি বেসমেন্টে ক্যাপ্টেন বাগির ধন সম্পদের মধ্যে গ্র্যান্ড লাইনের সেই ম্যাপটা খুঁজে পায়। অন্যদিকে কাবাজি জোরোকে আরও গুরুতরভাবে আহত করে। কাবাজি অবাক হয়ে বলে, আমি
আমি সত্যি মুগ্ধ। তোমার পেটে এত বড় ক্ষত থাকা সত্ত্বেও তুমি এখনো আমার সঙ্গে লড়াই করে যাচ্ছ। তোমার সম্পর্কে আমি যা যা শুনেছিলাম সব সত্যি মনে হচ্ছে। এরপর কাবাজি আবার জোরোর ওপর শেষ আক্রমণ করার জন্য এগিয়ে যায়, কিন্তু জোরো এবার তার বিশেষ আক্রমণ ব্যবহার করে অনিগিরি। এই আক্রমণ এতটাই শক্তিশালী ছিল যে জোরো সরাসরি কাবাজির বুক চিরে দেয়। কাবাজি মাটিতে পড়ে যায়, তার লড়াই সেখানেই শেষ হয়ে যায়। কাবাজিকে হারানোর পর জোরো আর দাঁড়িয়ে থাকতে পারে না, সে সেখানেই ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই ক্যাপ্টেন বাগি লুফির সামনে এসে দাঁড়ায়। বাগি বলে, তোকে শেষ করার পর আমি গ্র্যান্ড লাইনে যাব। লুফি বলে, আমিও গ্র্যান্ড লাইনে যেতে চাই, কারণ আমার স্বপ্ন হলো পাইরেট কিং হওয়া। বাগি লুফির কথা আর তার মাথার স্ট্র হ্যাটটার দিকে পাকিয়ে বলে, তোর এই কথাগুলো আর ওই টুপিটা আমাকে সেই লাল চুলওয়ালা লোকটার কথা মনে করিয়ে দিচ্ছে। লুফি অবাক হয়ে বলে, লাল চুলওয়ালা লোক? তুমি কি তাকে চেনো? বাগি বলে, হ্যাঁ, আমি তাকে চিনি, কিন্তু সেটা জেনে তোর কোনো লাভ হবে না, কারণ সেটা জানার জন্য তুই আর বেঁচেই থাকবি না। এরপর ক্যাপ্টেন বাগি তার হাতে একসঙ্গে অনেকগুলো ছুরি নিয়ে নেয়। ক্যাপ্টেন বাগি তার হাত শরীর থেকে আলাদা করে লুফির ওপর আক্রমণ চালায়। হাতটা চাকার মতো ঘুরতে ঘুরতে লুফির দিকে ছুটে আসে, কিন্তু লুফি নিজের হাত লম্বা করে সেই আক্রমণ এড়িয়ে যায়। এরপর লুফি তার গাম পিস্তল ব্যবহার করে বাগির ওপর আক্রমণ করে, কিন্তু ক্যাপ্টেন বাগি মুহূর্তের মধ্যে নিজের ঘাড়টাই শরীর থেকে আলাদা করে ফেলে। ঠিক তখনই বাগির ছুরি ধরা হাত আবার লুফির দিকে ছুটে আসে। লুফি সেটা এড়িয়ে গেলেও তার স্ট্র হ্যাটটা একটু কেটে যায়। লুফি রেগে চিৎকার করে বলে, এই বদমাস, তোকে আমি ছাড়ব না। আমার টুপির গায়ে হাত দেওয়ার সাহস কিভাবে হলো? তুই আমার হ্যাট নষ্ট করে দিয়েছিস, এবার তুই আর বাঁচবি না। ক্যাপ্টেন বাগি আবার লুফির উপর আক্রমণ করে। এবার লুফির টুপির মধ্যে 3টে ছিদ্র হয়ে যায়। টুপিটা দেখে লুফির হছট শ্যাংসের কথা মনে পড়ে যায়। শ্যাংস অনেক বিশ্বাস করে এই টুপিটা লুফির হাতে দিয়েছিল, তাই এই টুপিটা লুফির কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর একটা। বাগি টুপিটার দিকে তাকিয়ে বলে, এটা আবার কেমন টুপি? এই টুপিটা দেখে আমার একজনের কথা মনে পড়ছে। লুফি বলে, তুমি কি জানো এটা কার টুপি? এটা শ্যাংসের টুপি, একজন মহান পাইরেটের টুপি। তুমি কখনোই বুঝবে না এই টুপিটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন বাগি তখন টুপিটা মাটিতে ফেলে দেয়। ও, তাহলে তুমি শ্যাংসের কথা বলছো? লুফি অবাক হয়ে বলে, হ্যাঁ, তুমি শ্যাংসকে চেনো? বাগি বলে, অবশ্যই চিনি, আমি তো তার সঙ্গেই ট্রেনিং করেছি। আমরা একসঙ্গে পাইরেট হওয়ার প্রশিক্ষণ নিয়েছি। প্রায় 10 বছর আগে আমরা একই জাহাজে কাজ করতাম। এরপর বাগি সেই লুফির টুপিটা হাতে নিয়ে মুচড়ে ফেলে। লুফি প্রচণ্ড রেগে যায়। শ্যাংস একজন মহান মানুষ ছিল, তুই আমার টুপির সঙ্গে এমন করার সাহস কিভাবে পেলি? লুফি এবার সরাসরি ক্যাপ্টেন বাগির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মাটিতে ফেলে দেয়। এরপর লুফি বাগিকে জিজ্ঞেস করে, আমাকে বল, শ্যাংস এখন কোথায়? না হলে আমি তোকে এখানেই শেষ করে দেব। আর শ্যাংসকে আমি কোনোদিন ক্ষমা করব না, যতদিন বেঁচে থাকব ওকে গালি দিয়ে যাব। এরপর আমরা শ্যাংস আর বাগির অতীতের গল্প দেখতে পাই। তখন শ্যাংস আর বাগি দুজনেই একসঙ্গে জাহাজে ছিল আর তর্ক করছিল। বাগি বলে, আমি নর্থ পোলের দিকে যাব। শ্যাংস বলে, না, আমরা সাউথ পোলের দিকে যাব। বাগি বলে, বুঝেছি, তুই সবসময় নিজের কথাই বলবি। ঠিক তখনই তাদের ক্যাপ্টেন পেছন থেকে এসে দুজনের মাথায় একটা করে ঘুষি মারে। তোমরা কোথায় যাবে সেটা নিয়ে এত ঝগড়া করছো কেন? সেটা কি খুব গুরুত্বপূর্ণ? এরপর ক্যাপ্টেন বলে, এখন যুদ্ধের সময় হয়েছে, সবাই প্রস্তুত হও। ঠিক তখনই শত্রু পাইরেটরা তাদের জাহাজে কামান দিয়ে আক্রমণ করে। শুরু হয়ে যায় দুই জাহাজের মধ্যে ভয়ঙ্কর লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে বাগি একজন শত্রু পাইরেটের পকেটের মধ্যে একটা ম্যাপ খুঁজে পায়। আরে, এটা তো একটা ট্রেজার ম্যাপ। ম্যাপটা দেখে বাগি ভীষণ খুশি হয়ে যায়। বাহ, মনে হচ্ছে আমি বুঝে গেছি জীবনে আমাকে আসলে কি করতে হবে। কিছুক্ষণ পর সন্ধে হয়ে যায়। শ্যাংস তখন বাগিকে জিজ্ঞেস করে, এই বন্ধু, তুমি তো কখনো আমাকে বলনি জীবনে আসলে কি করতে চাও? বাগি বলে, আরে হ্যাঁ, আমি নিজের একটা ক্রু বানাতে চাই, তারপর পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। শ্যাংস বলে, বাহ, দারুণ তো। এরপর বাগি শ্যাংসকে জিজ্ঞেস করে, তুমি কি ডেভিল ফ্রুট সম্পর্কে শুনেছ? শ্যাংস বলে, অবশ্যই শুনেছি। বাগি বলে, আমরা একটা ডেভিল ফ্রুট লুটের মধ্যে পেয়েছি, যে এটা খায় তার শরীরে এক ধরনের অসাধারণ ক্ষমতা চলে আসে, আর প্রত্যেক ডেভিল ফ্রুটের ক্ষমতা আলাদা। কিন্তু যে ডেভিল ফ্রুট খায় সমুদ্র তার উপর রেগে যায়, ফলে সে আর সাঁতার কাটতে পারে না। শ্যাংস বলে, তাহলে নিশ্চয়ই এমন কোনো বোকা নেই যে ওই ফল খাবে? বাগি তখন বলে, আমি তো এটা খেতে যাচ্ছি না, আমি এটা বিক্রি করে দেব। পরের দিন সকালে বাগি সবার সামনে সেই ডেভিল ফ্রুটটা খেয়ে ফেলে। সবাই অবাক হয়ে যায়। এই, তুই কি করলি? তুই সত্যি ওটা খেয়ে ফেললি? তারা বাগিকে জিজ্ঞেস করে, বাগি, শরীরের মধ্যে কোনো পরিবর্তন অনুভব করছিস? বাগি বলে, না তো, আমার তো কিছুই আলাদা লাগছে না। এটা তো একটা সাধারণ ফল ছিল, কোনো ডেভিল ফ্রুট না। আমি তো আগেই জানতাম ডেভিল ফ্রুট বলে আসলে কিছুই নেই। কিন্তু কিছুক্ষণ পর আসল সত্যিটা জানা যায়। আসলে বাগি আসল ডেভিল ফ্রুটটা লুকিয়ে রেখেছিল এবং সবার সামনে নকল একটা ফল খেয়েছিল। তার পরিকল্পনা ছিল আসল ডেভিল ফ্রুটটা 100 মিলিয়ন বেরিতে বিক্রি করবে, সেই টাকা দিয়ে নিজের একটা পাইরেট ক্রু বানাবে, তারপর ট্রেজার ম্যাপের সাহায্যে বিশাল গুপ্তধন খুঁজে বের করবে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে শ্যাংস সেখানে চলে আসে। শ্যাংসকে দেখে বাগি হঠাৎ ভয় পেয়ে যায় এবং তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে আসল ডেভিল ফ্রুটটাই খেয়ে ফেলে। শ্যাংস বলে, এই বাগি, কেমন আছিস? বাগি রেগে বলে, তোর জন্যই আমাকে ওই ডেভিল ফ্রুট খেতে হলো। ঠিক তখনই ট্রেজার ম্যাপটা সমুদ্রের মধ্যে পড়ে যায়। বাগি ম্যাপটা বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে সমুদ্রে ঝাঁপ দেয়, কিন্তু পানিতে নামার পরই সে বুঝতে পারে তার হাত পা ঠিকমতো কাজ করছে না, সে সাঁতার কাটতেই পারছে না।
না। ডেভিল ফ্রুটের ক্ষমতা এবার নিজের আসল কাজ শুরু করে দিয়েছে। শ্যাংস অবাক হয়ে বলে, বাগি, তুমি সাঁতার কাটছো না কেন? তুমি তো খুব ভালো সাঁতারু ছিলে। বাগিকে এভাবে পানির মধ্যে ডুবে যেতে দেখে শ্যাংস ভয় পেয়ে যায়। তারপর কোনো কিছু না ভেবেই শ্যাংস সমুদ্রে ঝাঁপ দিয়ে বাগির জীবন বাঁচায়। এরপর আবার আমরা বর্তমান সময়ে ফিরে আসি। লুফি বাগিকে বলে, তাহলে শ্যাংসই তোমার জীবন বাঁচিয়েছিল? বাগি বলে, হ্যাঁ হ্যাঁ, সে আমার জীবন বাঁচিয়েছিল, কিন্তু তার কারণে আমার পুরো পরিকল্পনা 10 বছর পিছিয়ে গেল। যেহেতু পানির নিচে গিয়ে গুপ্তধন খুঁজতে পারবো না, তাই মাটির ওপর থেকেই গুপ্তধন খুঁজে বের করব। ঠিক তখন বাগি নামির দিকে তাকিয়ে চিৎকার করে বলে, এই কমলা চুলের মেয়ে, আমার গুপ্তধন আমাকে ফেরত দে। বাগি তার অর্ধেক শরীর ব্যবহার করেই নামির দিকে আক্রমণ করতে এগিয়ে যায়। অন্যদিকে লুফি বাগির 2 পায়ের মাঝখানে একটা জোরালো লাথি মেরে তাকে থামিয়ে দেয়। এদিকে শহরের লোকজন ভিড়ে চিন্তায় পড়ে গেছে, কারণ মেয়র এখনও শহরে ফিরে আসেনি। অনেকক্ষণ হয়ে যাওয়ায় সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই শহরের বাইরে যাবে এবং মেয়রকে খুঁজে নিয়ে আসবে। আর এদিকে ক্যাপ্টেন বাগি প্রচণ্ড রেগে গেছে। নামি বাগির গুপ্তধনের ম্যাপ নিয়ে পালিয়ে গেছে। এটা দেখে ক্যাপ্টেন বাগি প্রচণ্ড রেগে যায় এবং তার সবচেয়ে শক্তিশালী আক্রমণ ফেস্টিভ্যাল ব্যবহার করে। এই আক্রমণে বাগির পুরো শরীর ছোট ছোট টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর সেই টুকরোগুলো নামির দিকে ছুটে যায়। বাগি ছুরি দিয়ে নামিকে আঘাত করতে যাচ্ছিলই, ঠিক তখনই সে কিছু একটা অনুভব করে। আসলে লুফি বাগির পা ধরে ফেলেছে। এরপর লুফি বাগির পায়ে গুদগুদি করতে শুরু করে। এই কি করছিস তুই? লুফি শেষে বাগির পায়ে জোরে একটা আঘাত করে দেয়। বাগির সেই অর্ধেক শরীর তখন কাঁদতে শুরু করে, কিন্তু বাগি তার গুপ্তধনের ব্যাগটা হাত দিয়ে শক্ত করে ধরে ফেলে। আমার গুপ্তধন ছাড়, এবার তুই মরবি। ঠিক তখনই লুফি সেখানে এসে বাগির আক্রমণ ব্যর্থ করে দেয়, আর বাগির গুপ্তধনের ব্যাগটা কেটে যাওয়ায় ভেতরের সমস্ত ধনসম্পদ মাটিতে ছড়িয়ে পড়ে। নামি লুফির দিকে তাকিয়ে বলে, লুফি, ধন্যবাদ, তুমি আজ আমার জীবন বাঁচিয়েছ। লুফি তখন তার গাম আক্রমণ ব্যবহার করে ক্যাপ্টেন বাগিকে সজন আকাশে ছুড়ে যায়। এর সঙ্গেই ক্যাপ্টেন বাগির এই গল্পের এখানেই শেষ হয়ে যায়। কিন্তু লুফি তার স্ট্র হ্যাট নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ লড়াইয়ের মধ্যে তার প্রিয় টুপিটা একেবারে নষ্ট হয়ে গেছে। নামি তখন বলে, লুফি, চিন্তা করো না, আমি তোমার টুপিটা ঠিক করে দেব। লুফি অবাক হয়ে বলে, সত্যি? তুমি এটা ঠিক করতে পারবে? হ্যাঁ পারবো, তুমি চিন্তা করো না। এরপর নামি একটা ব্যাগ লুফির হাতে দিয়ে বলে, এই ব্যাগটা তুমি ধরো। নামি বাগির গুপ্তধনের অর্ধেক লুফির হাতে তুলে দেয়। এরপর সে গ্র্যান্ড লাইনের ম্যাপটাও লুফির হাতে দিয়ে বলে, এই নাও লুফি, এটা তুমি রাখো। লুফি খুশি হয়ে যায়। এরপর লুফি জোরোর কাছে গিয়ে তাকে একটা থাপড় মেরে ঘুম থেকে ওঠায়। এই জোরো, উঠে পড়, আর কত ঘুমাবি? দেখ, আমরা একজন নতুন ন্যাভিগেটর পেয়েছি, আজ থেকে ও আমাদের ক্রুয়ের সদস্য। জোরো কষ্ট করে চোখ খুলে বলে, লুফি, আমার শরীর থেকে এত রক্ত বের হয়ে গেছে যে আমি ঠিকমতো হাঁটতেই পারছি না। এদিকে মেয়রকে খুঁজতে খুঁজতে গ্রামের লোকজন অবশেষে সেখানে পৌঁছে যায়। একজন গ্রামবাসী চিৎকার করে বলে, এই ছেলে, আমাদের মেয়র কোথায়? ঠিক তখনই তারা মেয়রকে খুঁজে পায়, কিন্তু মেয়রের অবস্থা তখন খুবই খারাপ। গ্রামবাসীরা ছুটে গিয়ে জিজ্ঞেস করে, মেয়র, আপনার এই অবস্থা কে করেছে? লুফি তখন বলে, আরে মাফ করবেন, এই অবস্থা আমিই করেছি। সবাই লুফির দিকে রেগে তাকায়। কি, তুই এটা করেছিস? এবার তোকে আমরা ছাড়ব না। লুফি কিছু বলার আগেই জোরো বলে, আরে ভাই, কি বলছিস? লুফি বলে, আমরা ইচ্ছে করে এটা করিনি, আমরা তো ওনার জীবন বাঁচানোর জন্যই সবকিছু করেছি। একজন গ্রামবাসী সন্দেহের চোখে তাকিয়ে বলে, আমার কেন যেন মনে হচ্ছে তোমরা সবাই পাইরেট। নামি তাড়াতাড়ি বলে, না না, আমরা পাইরেট নই। লুফি সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ আমরা পাইরেট, কি সমস্যা? নামি অবাক হয়ে যায়, যা ভেবেছিলাম তাই হয়েছে, তোমরা সত্যি পাইরেট, তোমরাই আমাদের মেয়রের ওপর হামলা করেছ, তোমরা আজ আর বাঁচবে না। গ্রামবাসীদের এসব কথা শুনে জোরো আবার হেসে ওঠে। আরে ভাই, লুফি তো সত্যিই অসাধারণ, কিন্তু এত সত্যি কথা বলার কি দরকার ছিল? এবার তো আমাদের সবাইকে মেরে ফেলবে। এরপর লুফি জোরোকে নিজের কাঁধে তুলে নেয় এবং সেখান থেকে দৌড় দিতে শুরু করে। পেছন পেছন গ্রামের সব লোকও তাদের ধরার জন্য ছুটতে থাকে। অনেকক্ষণ দৌড়ানোর পর তারা একটা গলির মধ্যে ঢুকে পড়ে। ঠিক তখনই তাদের সামনে চাও চাও এসে দাঁড়ায়। চাও চাও লুফি, জোরো আর নামিকে সামনে দিয়ে চলে যেতে দেয়, কিন্তু গ্রামের লোকদের সামনে দাঁড়িয়ে তাদের আটকে দেয়। একজন গ্রামবাসী চিৎকার করে বলে, এই কুকুর, সরে যা, ওরা পাইরেট, ওরাই আমাদের মেয়রের উপর হামলা করেছে, ওরা মেয়রকে মেরে পালিয়ে যাচ্ছে, সরে যা। কিন্তু চাও চাও একটুও নড়ে না, সে ক্রমাগত গ্রামের লোকদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে থাকে। দূরে যেতে যেতে লুফি পিছনে তাকিয়ে বলে, চাও চাও, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর তিনজন দৌড়াতে দৌড়াতে একটা নৌকার কাছে পৌঁছে যায়। ঠিক তখনই সেখানে সেই তিনজন পাইরেট এসে হাজির হয়, যাদের নামি আগে বোকা বানিয়ে সমুদ্রে ফেলে দিয়েছিল। তারা লুফিকে দেখে বলে, এই ছেলে, ওই গুপ্তধন আমাদের, চুপচাপ আমাদের হাতে দিয়ে দাও। আর এই লোকটাকে, এই ওঠ। জোরো তখনও শুয়েছিল। তাদের একজন জোরোকে ডাকতে থাকে, কিন্তু জোরো কোনো উত্তর দেয় না। তখন লোকটা বিরক্ত হয়ে বলে, আমাকে ইগনোর করছিস নাকি? জোরো হঠাৎ উঠে সেই লোকটাকে একটা ভয়ঙ্কর কিক মেরে দেয়। লোকটা অবাক হয়ে বলে, এই লোকটা কে? কিন্তু জোরোকে চিনতে পেরেই তিনজনের মুখের রং পাল্টে যায়। আরে, এটা তো জোরো। তারা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, মাফ করে দাও ভাই, ভুল হয়ে গেছে, আমার মুখ ফসকে কথাটা বেরিয়ে গিয়েছিল। এদিকে মেয়রও জ্ঞান ফিরে পায়। গ্রামের লোকজন মেয়রকে বলে, ওই তিনজন ছেলে আপনাকে মারধর করে এখান থেকে পালিয়ে গেছে। মেয়র এটা শুনে খুব চিন্তিত হয়ে যায়। তোমরা তাদের যেতে দিলে কেন? ওদের আমি বুঝিয়ে
বুঝিয়ে দিচ্ছি। মেয়র দৌড়ে লুফি, জোরো আর নামির পেছনে যেতে থাকে, কিন্তু ততক্ষণে তারা নৌকায় উঠে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। লুফি যাওয়ার আগে পিছনে ফিরে দেখে মেয়র তীরে দাঁড়িয়ে আছে। লুফি চিৎকার করে বলে, দাদু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না। নিজের খেয়াল রেখো। মেয়র তখন বলে, তোমরা তিনজনও ভালো থেকো। লুফি চলে যাওয়ার পর মেয়র হঠাৎ পেছনে তাকায়। সে দেখে লুফি তাদের জন্য অনেকগুলো গুপ্তধন রেখে গেছে। মেয়র অবাক হয়ে যায়, কিন্তু নামি এটা দেখে প্রচণ্ড রেগে যায়, কারণ লুফি প্রায় 5 মিলিয়ন বেরি মূল্যের সোনা মেয়রের হাতে দিয়ে দিয়েছে। নামি চিৎকার করে বলে, লুফি, তুমি কি পাগল? লুফি বলে, আরে ওদের শহরটা তো নষ্ট হয়ে গেছে, সেটা আবার ঠিক করতে টাকা লাগবে না? নামির রাগে লুফির মাথা পানির নিচে ডুবিয়ে দিতে শুরু করে। মর, তুই মর! লুফি পানির নিচ থেকে চিৎকার করে, নামি, আমাকে বাইরে বের করো, আমি মারা যাব, আমি তো সাঁতারই জানি না। নামি তখনও রাগে তাকে পানির মধ্যে ধরে রাখে, আর এভাবেই তাদের নতুন যাত্রা শুরু হয়। লুফি তখন মনে মনে ভাবে, মনে হচ্ছে এই যাত্রায় অনেক মজা হতে চলেছে। পরের দিন সকালে আমরা একটা নতুন গ্রাম দেখতে পাই। হঠাৎ একজন লোক দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলতে থাকে, পাইরেটরা আমাদের উপর হামলা করেছে, সবাই নিজের জীবন বাঁচিয়ে পালাও। এই লোকটার নাম ক্যাপ্টেন উসপ। অন্যদিকে আমরা আবার লুফি, জোরো আর নামিকে দেখতে পাই। নামি তাদের বলে, গ্র্যান্ড লাইন যেখানে আমরা যাচ্ছি জায়গাটা কিন্তু ভীষণ বিপজ্জনক, তাই সেখানে যাওয়ার আগে আমাদের অনেক খাবার আর অস্ত্র জোগাড় করতে হবে। লুফি বলে, নামি তখন বলে, আমাদের কাছেই একটা দ্বীপ আছে, কিন্তু তারা তখনও জানত না ওই দ্বীপেই তাদের জন্য অপেক্ষা করছে এক রহস্যময় ছেলে, যে নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় শুটার বলে দাবি করে। আর তার সঙ্গে দেখা হওয়ার পর লুফিদের যাত্রা যে কোন দিকে মোড় নেবে সেটা জানতে হলে পরের এপিসোডটা অবশ্যই দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অন করে রাখুন, তাহলে নতুন পর্ব আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।